খুব একটা অশান্তির মধ্যে চলছিল আর কি সময়। ওনার এক এক সময় এক এক ধরনের ভূত বা অদ্ভুত খেয়াল মাথায় চেপে বসতো, এবং যখন যেই খেয়াল মাথায় চাপতো সেই কাজটি করে ছাড়তেন তিনি। আর এটা নিয়ে বেশ অনেক বেগ পেতে হতো পরিবারের অন্য সদস্যদের। তো যাই হোক, একবার ওনার মাথায় এক আজব খেয়াল চেপে বসলো, সেটি হচ্ছে উনি জাদুবিদ্যা শিখবেন। এটা তার একটা শখ হিসাবে তিনি চিন্তা করছিলেন। আসলে এটি যে করা উচিত না, ভালো না, এই সমস্ত বিষয় উনি আসলে ভাবছিলেন না। খুব ডানপিটে এবং দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন, তো এই সমস্ত বিষয় আসলে তার মাথায় কাজ করছিল না। তিনি চিন্তা করেছিলেন যে তিনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিখতে পারেন, তাহলে তিনি তার প্রভাব অন্যদের উপর বিস্তার করতে পারবেন, ভালোই লাগবে, একটা অন্য ধরনের একটা মজা তিনি পাবেন। তিনি এই চিন্তা করেন, কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি চিন্তা করেননি। তিনি জাস্ট বিষয়টাকে ফান এবং অন্যদের উপর প্রভাব বিস্তার করার জন্য, নিজের প্রভাবটাকে আরো বিকশিত করার জন্য এটা শিখতে চেয়েছিলেন। আর এটা শেখার জন্য তিনি এতটা মরিয়া হয়ে গিয়েছিলেন, যখন যার কাছে যাওয়ার দরকার উনি সেটা চেষ্টা করতেন। যে যেমন যদি শুনতেন যে অমুক ব্যক্তি সে জাদু জানে বা জাদুটোনা করতে পারে, তিনি তার কাছে চলে যেতেন তার কাছ থেকে সেটা শেখার জন্য। কিন্তু সমস্যা হলো, যাদের কাছে তিনি যেতেন তারা কেউই তাকে শেখাতে চাইতো না। এর পেছনে কারণও ছিল। কারণ হচ্ছে, হুট করে কোনো মানুষকে কেউ এই ধরনের জিনিস শেখায় না, আর তিনি গিয়েই সেটা শিখতে চাইতেন। মাঝে মাঝে এমনও হতো, ওই যে আগেকার আমলে গ্রামে গঞ্জে ওই বেদেনীরা যেত, তো যে বেদেনীরা কিন্তু অনেক তন্ত্রমন্ত্র জানে, সে তাদেরকে বলতো যে তোমরা বাড়িতে থাকো, তোমাদের খুব আপ্যায়ন করব, এবং সেটা করতেনও। ওই বেদেনীরা তাদের ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা সেখানে থাকতো, তাদেরকে খুব ভালো করে আপ্যায়ন করতো, খাওয়াতো, এবং তাদের কাছ থেকে সে জাদুবিদ্যা শিখতে চাইতো। কিন্তু বেদেনীরাও খুব চালাক, তারা তাকে এই টাইপের জিনিস শেখাতো না। যাই হোক, বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, তার আগ্রহের জায়গাটা কত তীব্র হয়ে গিয়েছিল, যে এই জাদুটোনা শেখার জন্য উনি অনেক কষ্ট করেছিলেন, অনেক জায়গায় গিয়েছিলেন, কিন্তু শিখতে পারছিলেন না। এর মধ্যে একটি ব্যাপার তিনি চিন্তা করেন। যেহেতু তার অনেক সাহস ছিল, তিনি জানতেন যে জাদুবিদ্যা করার জন্য কিন্তু বেশ সাহসের প্রয়োজন হয়। আর এই কারণে তিনি যে কোনো ধরনের সাহসের প্রস্তুতি বা নিয়ে রেখেছিলেন, যে কোনো ধরনের সাহসের পরীক্ষা তিনি দিবেন, সেই ধরনের প্রস্তুতি তার ছিল। তো বেশ অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারলেন যে ওনাদেরই এলাকার কালীবাড়ি নামক একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাতে মাঝে মাঝে এক সাধু বাবা সেখানে বসেন। সবাই তাকে সাধু বাবা নামেই চেনেন, তার অরিজিনাল নাম কি এটা জানা যায় না, কিন্তু সবাই তাকে সাধু বাবা নামেই চিনতেন আর কি। তো ওখানে একটি কালীবাড়ি আছে, আর ওই কালীবাড়িতে তিনি মাঝে মাঝে এসে বসেন, রাত্রেবেলা সেখানে থাকেন। কিন্তু ওই কালীবাড়ি এমন একটি জায়গা যেখানে দিনের বেলাতেই স্বাভাবিক মানুষজন যায় না, কারণ ওই কালীবাড়ির আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। একদম মাঠের মধ্যে একটি কালীবাড়ি রয়েছে, ওই কালীবাড়ির মধ্যে একটি কালী মন্দিরও রয়েছে। আর দিনের বেলা কেউ যদি সেখানে যেত, একা একা কেউ যেত না, 3-4 জন মিলে যেত। তো যাই হোক, ওই যে ছোট দাদা তিনি সেখানে যান। তো সেই ছোট দাদা এবং তার দাদার বন্ধু, এই দুজন এক জোট বাঁধেন যে তারাও এটা শিখবেন। ছোট দাদা তো উনি তো আবার তার একটা সঙ্গী গুছিয়ে নেন, যাতে করে তার শিখতে সুবিধা হয়। তো তারা এভাবে খুঁজতে খুঁজতেই কালীবাড়ির সন্ধান পান, যদিও সেটা তাদের এলাকাতেই ছিল। কিন্তু ওই পরবর্তীতে এক সাধু বাবা সেখানে আনাগোনা শুরু করে, তো এই জন্য তাদের কাছে সেই খবরটা যায় আর কি। তো দাদার বন্ধু দুজন কয়েকদিন খুব ঘোরাঘুরি করার পর সাধু বাবার সন্ধান পান। প্রথম যেত, কিন্তু তাকে পেত না। আর তখনকার দিনে তার মোবাইল ফোনটা এরকম ছিল না যে কাউকে চাইলেই সহজেই পাওয়া যাবে। তো সাধু বাবাকে তারা বলে
যে আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক শেখাতে হবে সাধু বাবা। এখন সাধু বাবা উত্তর দেন, তোরা বাবা এটা পারবি না, এটা অনেক কষ্ট এবং সাহসের দরকার এবং কষ্টের কাজ এটা, তোরা এসব বাদ দে, লেখাপড়া কর। কিন্তু এ দুজন তো নাছর বান্দা, সাধু বাবাকে এমন ত্যক্ত বিরক্ত করা শুরু করে এই জাদুবিদ্যা শেখার জন্য। অবশেষে ওই সাধু বাবাকে তারা মানাতে রাজি হন। কিন্তু উনি বলেন যে ঠিক আছে, পূর্ণিমার রাতে, মানে সামনের যে পূর্ণিমার রাতে তোরা দুজন আমার কাছে আসবি, আমি এখানেই থাকবো, আমি তোদের দুজনকে একটু পরীক্ষা করে দেখতে চাই যে আসলে তোরা এই জাদু শেখার যোগ্য কিনা। তারা বলে হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো, কোনো সমস্যা নেই। পূর্ণিমার রাতের আর কিন্তু বেশি দেরি ছিল না, 5-6 দিন দেরি ছিল। দিনের বেলা কিন্তু আবার এসে সাধু বাবার সাথে দেখা সাক্ষাৎ করে যেত। তো যেদিন রাতে তারা আসবে সেদিনও দিনের বেলা সাধু বাবার সাথে দেখা করে গিয়েছে। তো রাতের বেলা তারা আসার প্রস্তুতি নিল। গ্রামে কিন্তু সন্ধ্যার পরেই শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝি পোকা ডাকে, তারপরে পেঁচা ডাকে, এগুলো কিন্তু আমরা জানি। এখন ওরা রাত 12টা পর্যন্ত নির্ঘুম কাটায়। বাড়ির সবাই তখন গভীর ঘুমে বিভোর, কাউকে কিছু না বলে এই দুইজন রাত 12টার দিকে, মানে আনুমানিক 12টাই হবে আর কি, এমন একটা সময় তারা ওই কালীবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো যাত্রা পথে তেমন কোনো সমস্যা হয় না। কালীবাড়ির ওই কালী মন্দিরে যাওয়ার পর ঠিক সেই সাধু বাবার সাথে তাদের দেখা হয়। সাধু বাবা তখন ধ্যান করছিলেন। ওই ধ্যানরত অবস্থায় দুজন সাধু বাবার কাছে গিয়ে বললে যে বাবা আমরা আইসি তো। তখন বাবা ধ্যান থেকে চোখ খোলেন। তখন সেই সাধু বাবা বলে ওঠে, কইরে তোরা, তাড়াতাড়ি আয়, মেহমান আইছে, বসতে দে। এই কথা বলার সাথে সাথে ছোট দাদা এবং তার বন্ধু দেখছিল যে তাদের পাশেই কিন্তু একটা বট গাছ রয়েছে। সেই বট গাছ থেকে বিশাল আকৃতির দুটো বড় বড় কালো মোটা এই অ্যানাকোন্ডা গোছের সাপ নেমে আসছে এবং দ্রুত গতিতে এসে নিজের শরীরটাকে মানে প্যাঁচ দিয়ে পাকিয়ে এমনভাবে মাটির উপর তারা বসে পড়লো, মনে হচ্ছে এটা একটা ছোট বসার টুল। তখন ওই সাধু বাবা বলল, তোরা দুজন এই দুইটা জায়গার উপরে বস। এই দৃশ্য দেখে ওই ছোট দাদার বন্ধু এমন ভয় পেল যে সে এক দৌড়ে বাড়ি চলে গেছে। ডানে বাই আর পেছনে কোনো দিকে সে তাকায়নি, এক দৌড়ে সে বাড়ি চলে গেছে। এখন ছোট দাদা ওখানে, কিন্তু ওনার কিন্তু অনেক সাহস। দুষ্টু প্রকৃতির তিনি হলেও সাহসের দিক দিয়ে যে কোনো মানুষকে তিনি হারিয়ে দিতে পারবেন এমন একটি অবস্থা আর কি। তো যাই হোক, তখন দাদা কিন্তু সাহস করে ওই ভয়ঙ্কর সাপের উপরে বসেছিলেন। এটা আমরা চিন্তাও করতে পারি না প্রিয় লিসেনার্স। আপনারাও একবার ভাবুন, আমি হলে কি করতাম। আমি তো বলতে পারি যে আমি মনে হয় ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, উনি সাহস করে যখনই ওটার উপর বসে পড়েন তখন দেখেন এটা একটা ছোট কাঠের টুল হয়ে গেছে, এটা সাপ নেই। তখন সাধু বাবা বলে, আসলেই তোর অনেক সাহস, তোকে শেখানো যায়, কিন্তু তোকে আমি আরো একবার পরীক্ষা করে দেখতে চাই। কিন্তু সেই পরীক্ষাটা কখন কিভাবে হবে সেটা আমি পরে বলবো, তুই মাঝে মাঝে আসিস, আমার সাথে দেখা করিস। এভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। আর তার ওই বন্ধু, তার ওই ব্ল্যাক ম্যাজিক শেখার স্বাদ মিটে গেছে। সে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই পরের দিন ওই ছোট দাদাকে বলছে যে বন্ধু, আমি এই ঝামেলায় আর নাই, আমার শেখার কোনো দরকার নাই, তুই পারলি শেখ, আমি এই কালো জাদু টাদু কিছু শিখবো না। তো যাই হোক, সে আর এই লাইনে আর ছিল না, সে আর শেখার চেষ্টাও করেনি। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হলো যে অল্প কিছুদিন পরে সাধু বাবা
ওই ছোট দাদাকে বলে যে তোকে আমাদের একটা চর রয়েছে, সেই চরের শ্মশান আছে, সেই শ্মশানে যেতে হবে। ওই শ্মশানটা ছিল আবার পদ্মা নদীর পাড়ে, আর ওই জায়গার আশেপাশে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, ওই সময়ের কথা বলছি আর কি। আর ছোট দাদাকে তিনি যখন যেতে বলে তখন দাদা বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যাব, কিন্তু তিনি বারবার বলে দেন, মানে ওই সাধু বাবা বারবার বলে দেন, তুই কিন্তু বাবা ভয় পাস না, তুই যদি ওই সময় ভয় পাস আমি কিন্তু তোকে কোনোভাবেই বাঁচাতে পারবো না, আর যদি ভয় না পাস তবে আমি তোকে অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেই রাতে যাওয়ার কথা, সেই রাতে ওই সাধু বাবা সে নিজেও ওই ছোট দাদাকে সাথে নিয়ে বের হয়। ওই সাধু বাবা আবার ওই ছোট দাদার বাড়িতে আসতো সবসময় ছোট দাদা তা না, তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গিয়েছিল। আর সাধু বাবা বুঝতে পেরেছিল এই ছেলেটি সত্যি অনেক সাহসী, এর দ্বারা অনেক কাজ হওয়া সম্ভব। তো যেই রাতে যাবে আর কি, সেই রাতে ওই সাধু বাবা এবং ওই ছোট দাদা বাড়িতে খাওয়া দাওয়া করে সেই শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছু সময় হাঁটার পরে তারা সেই শ্মশান ঘাটে এসে পৌঁছেও যায়। আর ওই সময় ওই সাধু বাবা ছোট দাদাকে ঠায় দাঁড় করিয়ে রেখে তার সামনে দাঁড়িয়ে কয়েকটি মন্ত্র শিখিয়ে দেন এবং তিনি বলেন তুই এইগুলি পাঠ করতে থাকবি। আর উনি চারদিকে বৃত্ত একটি এঁকে দেন, বলেন যে যাই ঘটুক না কেন এই বৃত্তের বাহিরে যাওয়া যাবে না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমি পরে আসব, কিন্তু এটাই মনে রাখিস তোর পরীক্ষা, আমি এখন থেকে তোর সাথে থাকবো না, কিন্তু তোকে তোর পরীক্ষার প্রস্তুতি তুই তো নিয়েছিস আগে, কিন্তু সেটার পরীক্ষা কি প্রস্তুতি নিয়েছিস, তোর কি সাহসের পরীক্ষা এখন তোকে দিতে হবে। তো যাই হোক, তিনি ওখান থেকে চলে যান। এখন বলা ছিল যে এর মধ্যে সে বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, তারপরও তিনি দাঁড়িয়েছিলেন। এখন উনি ফিল করছেন যে শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছে, একটু বসি, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে শরীর আসলে ভারী হয়ে গেছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওর ঘন্টা খানেক তো পার হয়ে গেল। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো মাটি কিছুটা কেঁপে উঠছে, যেমন ওই আমরা যদি রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকি, রেলগাড়ি যদি যায় মাটি যেমন কেঁপে ওঠে না, ঠিক তেমন। কিন্তু এই কম্পনটা ছিল কেউ যদি থপ থপ করে, যেমন হাতি যেভাবে থপ থপ করে হাঁটে, ওইভাবে হাঁটলে যেভাবে মাটি কেঁপে ওঠে, মনে হচ্ছে ওরকম করে কেঁপে উঠছে। মনে হচ্ছে কেউ সজোরে পা ফেলে ওই ছোট দাদার দিকে এগিয়ে আসছে, এবং কম্পনটা আরো বেশি মনে হচ্ছে যে একটু আগে কম ছিল, এখন আবার একটু বেশি। তার মানে যেই জিনিসটি ওই থপ থপ করে পা ফেলে মানে হেঁটে চলছে, সেটি ক্রমান্বয়ে ছোট দাদার দিকে এগিয়ে আসছে। শুরুতে সে কিছু দেখতে না পারলে হঠাৎ করে সে দেখে প্রায় 50-60 হাত উচ্চতার একটা বিশাল আকার দানব। এই দানবের চেহারাটা অনেকটা হাতির মতো, বড় বড় সাদা দাঁত বের হয়ে আছে, এবং হালকা একটা সুর, হাতির যে বড় সুর থাকে ওরকম বড় সুর না, মানে একটা মানে ছোটখাটো একটা সুর রয়েছে। আর তার পা গুলো মানে হাতির পায়ের থেকেও মোটা, এবং এটি ছোট দাদা 4 দিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মানে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। ছোট দাদা কিন্তু বুঝতে পারছেন সে এই চক্রের মধ্যে আছে দেখে, মানে ওই গোল বৃত্তের মধ্যে আছে দেখে ওই দানবটি তার কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু কোনোভাবে যদি সেই বৃত্ত থেকে বেরিয়ে যায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে
সে মানে চিন্তা করছে, এদিকে ওই দানবটি কিন্তু 10 থেকে 15 মিনিট টানা চারদিকে ঘুরতে থাকে। কিন্তু ঘোরাঘুরি করার পর যখন দেখে যে দাদা ভয়ে দৌড়ে পালালেন না, বাহিরে আসলেন না, এরপরে এই দানবটি যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। এর কয়েক মিনিট পর সাদা জুব্বা পরা লম্বা লম্বা দুজন মানুষ আসে, এসে দাদার সামনে নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় দেখেন, এই দুষ্টু জিনেরা কত চালাকি করে মানুষকে ওই বৃত্ত থেকে বের করে আনার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখি যে আমাদের গায়ে কোনো কাদা পানি বা কোনো নোংরা ছিটকে পড়ছে, তখন আমরা কি করি? আমরা লাফ দিয়ে অন্যদিকে সরে যাই, তাই না? বা আমরা যদি দেখি যে আমাদের সামনে এমন কিছু আছে, হঠাৎ করে দেখতে পারি যেটা আমাদের শরীরে লাগলে আমাদের ক্ষতি হতে পারে, আমরা লাফ দিয়ে সেখান থেকে সরে যাই। তো ওই দুইটা লম্বা লম্বা সাদা জুব্বা পরা অবয়ব তারা যে কাজটি করছিল, নিজেদের মধ্যে মারামারি শুরু করছে এবং এমনভাবে মারামারি করছে মনে হচ্ছে এখনই ছোট দাদার গায়ের উপর এসে পড়বে। আর ছোট দাদা মানে ভয় পেয়ে, মানে এই যে আমার গায়ের উপর এসে পড়লো, উনি মানে এই কারণে গায়ের উপর এসে যাতে মানে না পড়ে, গায়ের উপর পড়লে তো উনি ব্যথা পাবেন, এই কারণে উনি যাতে লাফ দিয়ে ওই ওনার যে নির্দিষ্ট জায়গায় উনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে সরে যায়, আর সরে গেলেই তো সে বৃত্তের বাইরে চলে যাবে। এইভাবে এই দুটো দুষ্টু পিশাচ অনেকক্ষণ ধরে চেষ্টা করলো নিজেদের মধ্যে মারামারি করে যে কোনোভাবে ওকে ওই বৃত্ত থেকে বের করে আনা যায় কিনা। আর সেটা বারবার শুধু ওই ছোট দাদার মানে গায়ের উপর এসে পড়ার চেষ্টা করছিল, কিন্তু মানে বৃত্তের বাইরে। আর বৃত্তটা কিন্তু খুব যে বড় তা কিন্তু না, মানে বিশাল এরিয়া নিয়ে তা না, হয়তো তিনি যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে 2 হাত দূরে হলো বৃত্তের একটি দাগ আর কি। তো মারামারি হলে এত বড় বড় আকৃতির দুজন অবয়ব মারামারি হলে, আছাড় খেলে তো তার গায়ের উপর এসে পড়াটাই স্বাভাবিক। কিন্তু ছোট দাদা অনেক ভয় পাচ্ছিলেন, কিন্তু বের হচ্ছিলেন না সেখান থেকে। তিনি জানেন যে এগুলো সবই মায়াজাল, এগুলো সবই পাতালবাসীর মায়াজাল, এখান থেকে কোনোভাবে বের হওয়া যাবে না। যদি একবার বের হই তাহলে আমাকে একদম পিষে মেরে ফেলবে। তো বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে ওই দুটো অবয়ব তাদের মারামারি থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে আস্তে আস্তে দাদার দিকে এগিয়ে আসতে থাকে এবং কাছে এসে বলে, সত্যি তোর অনেক সাহস রে, কারণ এত ঘটনা ঘটার পর কোনো মানুষ যে এর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে এটা আমাদেরও বিশ্বাস ছিল না, তোর আসলেই সাহস। এই বলে ওই দুটো অবয়ব তারা আবার চলে যায়। দাদা চিন্তা করেন, যাক এখন মনে হয় আমার পরীক্ষা দেওয়া শেষ হয়েছে, এখন আমি বের হতে পারি। যখন বের হবে হঠাৎ করে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান এবং এই আওয়াজগুলো বাঘের গর্জন। তিনি দেখতে পান বড় বড় কয়েকটি বাঘ তারা ওই বৃত্তের চারদিকে ঘুরছে এবং আক্রমণের জন্য উদ্যত হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা আক্রমণ করতে পারছেন না। অনেকক্ষণ তারা গর্জন করেছে কিন্তু কোনো আক্রমণ করেনি। আর যেহেতু বাইরে থেকে তারা আক্রমণ করতে পারছিল না, এই জন্য সেই সময় ছোট দাদা ভয় না পেয়ে এবার তিনি আরো সাহসী হয়ে উঠছিলেন। উনি বুঝতে পারছিলেন যে ওনার পরীক্ষায় ঠিকঠাক মতো চলছে এবং উনি পাশ করতে পারছেন। যখন ফজরের আজানের সময় হয়ে যায়, আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিশেষ করে আজান দেওয়ার পরপরই আর কিচ্ছু নেই। আর আজান দেওয়ার পরই সেই সাধু বাবা এসে উপস্থিত হয়। সেই সাধু বাবা এসে উপস্থিত হওয়ার পর বলে যে, সাব্বাস, আসলে তুই পারবি, তোর দ্বারা সম্ভব। এরপরে ওই সাধু বাবা ওনাকে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র এগুলো শিখিয়ে দিয়েছিলেন। ওনার এই তন্ত্রমন্ত্র উনি প্রয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফিল্ড ব্যবহার করতেন, সেটা হচ্ছে হাডুডু খেলার ফিল্ড।
হাডুডু খেলার সময় উনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতেন, যার ফলে ওনার প্রতিপক্ষ যখন ওনাকে ধরতে আসতো তারা সামনে তেমন কিছু দেখতে পেত না, অথবা সামনে ভয়ঙ্কর অনেক গভীর গর্ত দেখতে পেত হঠাৎ করে, মানে তাদের চোখে হ্যালুসিনেশন হতো, দৃষ্টিভ্রম হতো। এটা হচ্ছে দাদা ওইটার উপর ব্ল্যাক ম্যাজিক করতেন। এই কারণে ওনাকে হাডুডু খেলায় কেউ ধরতে পারতো না, আবার উনি যাকে ধরতো তার কাছ থেকে মানে ছাড়া পাওয়ার আর কোনো উপায় ছিল না। এবং উনি এমন শক্ত করে ধরতো যে 10 জন মানুষও টেনে তার হাত থেকে ছুটাতে পারতো না। আর এর প্রমাণ হিসাবে আমাদের আমজাদ মোল্লা ভাই উনি উল্লেখ করেছেন যে ছোট দাদা যখন ওনাদেরও হাত চেপে ধরতেন বৃদ্ধ বয়সেও, ওনারা ছুটতে পারতেন না। এমনকি কোনো মানুষ মানে তার থেকেও, ওনার তো অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু একজন 26-27 বছরের তাগড়া যুবক তারা যদি হাত চেপে ধরতো, ছোটার ক্ষমতা ছিল না। অদ্ভুত এক ধরনের শক্তি তার শরীরের মধ্যে ছিল। শীতের রাত্রি হঠাৎ করে প্রচন্ড শিলাবৃষ্টি শুরু হয়। প্রিয় লিসেনার্স, আমরা জানি শীতকালে কিন্তু সাধারণত বৃষ্টিপাত হয় না, বা হলেও সেটা কম। আর শিলাবৃষ্টি এটা খুবই কম হয় আর কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো ওই বৃদ্ধা মহিলা উনি যখন বেঁচে ছিলেন, তিনি বেঁচে থাকতে নানা ধরনের কুকীর্তিতে মগ্ন ছিলেন। মানুষের ক্ষতি সাধন করাই মূলত তার কাজ ছিল। যদিও বা কিছু কিছু ভালো কাজ তিনি করতেন, কিন্তু আসলে ক্ষতি সাধনটাই বেশি করতেন। এত কিছুর পরেও বৃদ্ধার মৃত্যুর পর গ্রামের সবাই এক নজর দেখতে আসে। বৃদ্ধার রাতে মৃত্যুবরণ করার পর থেকেই বাড়ির চারদিক থেকে ভয়ানক কিছু আওয়াজ শোনা যায়। বুঝতে পারা যায় এগুলো আসলে কুকুরের শব্দ, এবং কুকুরগুলো অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর মধ্যে চলে আসে। বাড়ির চারদিক থেকে কয়েকশো কুকুর ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে, যেন বৃদ্ধার লাশ তারা পেলে তারা ছিঁড়ে খুবলে খাবে। এর মধ্যে আরো একটি ভয়ানক ঘটনা ঘটতে থাকে। বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছিল ছোট বড়, সেই গাছে গাছে অসংখ্য কাক ডাকাডাকি শুরু করে, যেন রাজ্যের সকল কাক একসাথে এখানে চলে এসেছে এবং ডাকাডাকি শুরু করেছে। প্রিয় লিসেনার্স, এখানেও কিন্তু একটি কথা, আপনারা কি রাতের বেলা কাক ডাকা শুনেছেন? বা রাতের বেলা কি কাক এগুলো এসে গাছে বা আশেপাশে ডিস্টার্ব করে? না, তা কিন্তু সাধারণত হয় না। আর এই ঘটনাগুলি বৃদ্ধার মৃত্যুর পর রাতের বেলা ওই বাড়িতে ঘটে যাচ্ছিল। এক বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল এই মৃত বাড়িকে কেন্দ্র করে। মানুষজন লাঠিসোঁটা নিয়ে বের হয়ে ওই কুকুরগুলোকে ধাওয়া করলে তারা দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়, আর কাকগুলো এলোমেলোভাবে উড়ে যায়। কিন্তু অল্প কিছু সময়ের পর আবার তারা ফেরত এসে তারা একই রকম ভাবে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে আর কাকগুলো ডাকাডাকি করতে থাকে। বুড়ির লাশটিকে জমিদার বাড়ির বৈঠকখানায় রাখা হয়েছিল। শীতকালেও প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছিল, যে কারণে বুড়ির লাশটিকে 2 দিন যাবৎ কোনো মতেই কবরস্থ করা সম্ভব হচ্ছিল না। হ্যাঁ প্রিয় লিসেনার্স, বুড়ি আসলে 2 দিন ধরে মারা গিয়েছিল, কিন্তু তার লাশ দাফন করা যাচ্ছিল না। কিন্তু শীতকালে এই প্রচন্ড শিলাবৃষ্টির কারণে বুড়িকে কবরস্থ করাও সম্ভব হচ্ছিল না। কারণ হচ্ছে ওই কবর খোঁড়ার পর সেখানে পানি উঠে যাচ্ছিল। এখন কি করবে? 2 দিন তো হয়ে গেছে। তখন পরিবারের সদস্যরা তারা সিদ্ধান্ত নেয় তারা একটি ঘর তৈরি করে তাতে বুড়িকে কবর দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হলো, বৃষ্টি এত পরিমাণে হওয়া শুরু হয় যে বৃষ্টির পানিতে এমনভাবে সয়লাভ হয়ে যাচ্ছিল যে এই কাজটি করাও অসম্ভব হয়ে যাচ্ছিল, যে ঘর যে তৈরি করবে সেটাও অসম্ভব হয়ে যাচ্ছিল। বৃদ্ধা মারা যাবার পর এসব অবিশ্বাস্য ঘটনা দেখার পর পরিবারের সকলে এই ঘটনাটি চেপে যান এবং আশেপাশের লোকজনকে বলতে এগুলো নিষেধ করেন, যারা এই ঘটনাগুলো দেখছিল, যে খবরদার এগুলো কাউকে বলা যাবে না। যেহেতু তারা অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কোনো মানুষ বলার সাহসও করছিল না আর কি। আর
এই গোপন বিষয়গুলো প্রথম দিকে তো গোপন ছিল, যে এরকম কাক ডাকাডাকি, কুকুর, এগুলো তো পরিবারের লোকজন প্রথম দিকে দেখেছে, কিন্তু পরবর্তীতে লোকজনকে যতই বলা হোক যে কাউকে বলবা না, এক কান দুই কান করে করে এই কথাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। আর গ্রামবাসী প্রায় সকলেই জানতে পারে এই 2 দিনের মাথায় যে এই ঘটনা সেখানে ঘটছে। যাই হোক, বৃষ্টি কিন্তু একটা সময় শেষ হয়ে আসা শুরু হয়, মানে বৃষ্টিটা কমতে থাকে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেকেই ওই বুড়িকে দেখতে এসেছিল, আর দেখার পরে গ্রামবাসী যে যার মতো বাড়িতে চলে যায়। আর প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে বুড়ির লাশ কিন্তু 2 দিন হয়ে যাওয়ায় পচন ধরার একটি ভয় ছিল, তাই বুড়ির লাশটিকে দিনে 2 বার গোসল দেয়া হচ্ছিল। আতর, সুগন্ধি, গোলাপ জল, ধূপ এগুলো দিয়ে সতেজ রাখার চেষ্টা করা হচ্ছিল বুড়ির দেহকে। ঘটনার 3য় দিন রাতে ঘটেছিল মূল ঘটনা। ঘটনার এই পর্যায়ে রাতের বেলা কিন্তু বেশ কিছু মানুষ ওই বুড়ির লাশের পাশে থাকতো। তারা জিকির আজগার করতো, কোরআন তেলাওয়াত করতো। সে যত যাই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, তিনি তো একজন মানুষ এবং তিনি মুসলিম নামধারী ছিলেন, যার কারণে তার মুসলিম রীতি অনুযায়ী কিন্তু তার সবকিছু করতে হবে। কিন্তু যেহেতু বৃষ্টির কারণে আর বিভিন্ন কারণে তাকে দাফন করা যাচ্ছিল না, এই সময়টাতে দিনরাত 24 ঘন্টা তার পাশে কোরআন তেলাওয়াত করা হতো, জিকির আজগার করা হতো। তো ঘটনার 3য় দিন ওরকম সবাই জিকির আজগার করেছে, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় তখন যে যেখানে বসেছিল সবাই মানে ঘুমিয়ে যায়। মহিলা এবং শিশুরা ওই বৈঠকখানায় বসেছিল, তারা সেখানে একটু কাত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। আর পুরুষরা বারান্দায় অথবা যে যার রুমে ছিল। বৈঠকখানায় এক কোণে শুধু একটি কুপি বাতি জ্বলছিল, একটি জমিদারি স্ট্যান্ডের উপরে। বৈঠকখানার সকালে ঘুমিয়ে পড়লেও একজন বয়স্ক মহিলা কিন্তু জেগেছিলেন এবং তিনি জোরে জোরে জিকির আজগার করছিলেন। তখন প্রায় মাঝ রাত। বয়স্ক মহিলাটি একটি চেয়ারে বসে জিকির করছিলেন। যেহেতু মরার 3য় দিন হয়ে গেছে, আর এই যে কুকুর ডাকাডাকি, কাকের এই বিষয়গুলো, এগুলো প্রতিদিনের মতো অনেকের কাছে একদম মানে স্বাভাবিক হয়ে গেছে। ওই বয়স্ক মহিলাটি যখন জিকির আজগার করছিলেন তখন হঠাৎ করে টিনের চালে ধুম করে একটা আওয়াজ হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই আওয়াজে কেউ কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়নি। মানে মনে হচ্ছে কোনো আওয়াজ হয়নি, কেউ যে একটু নড়ে উঠবে ঘুমে ওই ধুম করে ওই আওয়াজে, তাও হয় না। বৃদ্ধা কিছুক্ষণ পর দেখতে পান বন্ধ জানালার পাশ দিয়ে মানুষের মতো কি যেন একটা ঘরে ঢুকছে। মানুষ হালকা আলোতে দাঁড়ালে যেমন ছায়া পড়ে, ঠিক তেমনি ছায়াটি দেয়ালে ভেসে ভেসে লাশের পাশে এসে দাঁড়িয়েছে। বয়স্ক মহিলার বিবরণে ছায়াটি অত্যন্ত কালো প্রকৃতির, আর সেটি লম্বা, চিকন চিকন হাত, অনেক লম্বা চুল এবং চুল মাথা থেকে পা পর্যন্ত। অবয়বটি লাশের পাশে এসে তার একটি চুল ছিঁড়ে লাশটিকে মাথা থেকে পা পর্যন্ত মাপ নিতে থাকে। মানে ওই অবয়বটির যে মাথা লম্বা চুল ছিল, সেই তার একটি চুল ছিঁড়ে সে ওই লাশটির মাথা থেকে পা পর্যন্ত মাপ নিচ্ছে। ঠিক যেমন কোনো দর্জি বা কোনো মিস্ত্রি কোনো একটি নির্মাণ কাজ করার আগে সেখানে মাপঝোঁক করে, ঠিক তেমন মাপ নিচ্ছিল। এরপর সেই চুলটি ওই কুপির বাতি যেখানে আছে সেখানে ছুঁড়ে মারে। এরপর ওই চুলটি পুড়ে যায়। এটা কিন্তু দেখছে ওই একজন যে বৃদ্ধা মহিলা, তিনি কিন্তু দেখছিলেন এই ঘটনাগুলো, চুপ করেছিলেন, একদম কোনো সাউন্ডই করছিলেন না। কি হয় উনি দেখছিলেন, প্রচন্ড ভয়ও পাচ্ছিলেন, কিন্তু চুপ করেছিলেন। এই ঘটনা পর্যন্ত যদি এইটুক পর্যন্ত হতো তাহলেও একটা ব্যাপার ছিল, কিন্তু এরপরেই ভয়ানক কিছু ঘটনার সূত্রপাত হয়। আর সেই ভয়ানক ঘটনাতেই এমন কিছু মর্মান্তিক বিষয় ছিল যা আসলেই মেনে নেওয়া অনেক কঠিন। অবয়বটি এরপর ওই যে আশেপাশে যে মানুষগুলো ঘুমিয়ে আছে
ওই ঘুমন্ত ব্যক্তিগুলোর মাপ নিতে থাকে এবং এক্ষেত্রে সে তার চুল ছিঁড়ে মাপ নিতে থাকে। এবার আর সেই চুলগুলো কিন্তু কুপির সামনে ফেলে না, এক একজন করে মাপ নিচ্ছিল একটা একটা করে চুল ছিঁড়ে, এবং এক একজনের মাপ নেওয়া শেষ সে চুলগুলো খেয়ে ফেলছিল, মানে নিজের চুল নিজেই খেয়ে ফেলছে। একে একে সকল ঘুমন্ত ব্যক্তির পরিমাপ নিতে থাকে সেই অবয়বটি। বয়স্ক মহিলাটি সেই সময় তার শরীর অবশ অনুভব করতে থাকে। মনে হচ্ছিল সেই সময় তার শুধু দুটি চোখ কাজ করছিল। লাশটি এক পর্যায়ে সকল ঘুমন্ত ব্যক্তির শরীরের মাপ নিয়ে বৃদ্ধ মহিলার লাশটি কোলে নিয়ে দেয়ালের সাথে মিশে গিয়ে জানালার সেই ফাঁক দিয়ে চলে যায়। প্রিয় লিসেনার্স, একটি ছায়ার মতো একটি মানুষ সেটি ওই লাশটি কোলে নিয়ে জানালার শিক ভেদ করে চলে যায়। এটি আসলেই খুবই ভয়ানক একটি ব্যাপার। আর চলে যাওয়ার সময় টিনের চালের আবারও ধুম করে সেই বিকট শব্দটি করে। আশ্চর্যজনকভাবে মানে তখনও কারো ঘুম ভাঙে না, এমনকি ওই শব্দ হলে মানুষ ঘুমের মধ্যে নড়ে ওঠে না, সেই নড়েও ওঠেনি। সকাল হলে বৈঠকখানার দরজা সবাই বন্ধ দেখে সবাই দরজাতে নক করতে থাকে। প্রায় অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করার পর ওই বৃদ্ধা দরজা খোলে। সবাই তাকে দেখে খুবই বিব্রত হয় যে কি ব্যাপার, তোমাকে এরকম দেখা যাচ্ছে কেন? তখন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে কি হয়েছে, তখন তিনি বলেন যে তাকে দেখো এখানে লাশ নেই। তখন তিনি লাশ কিভাবে চুরি হয়েছে ঘটনাটি সকলকে খুলে বলেন। সবাই সারা ঘর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করার পর বাহিরে ওই লাশ খুঁজতে যায়। কিন্তু এত শোরগোল হওয়ার পরেও তারা একটি বিষয় খেয়াল করলো, বাড়ির একটি মহিলাও তাদের সাথে নেই, তারা সকলেই ঘুমিয়ে আছে। পুরুষেরা আবার বৈঠকখানায় গিয়ে সকলকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তারা কেউই ঘুম থেকে ওঠে না। এই বয়স্ক মহিলা তখন তাদেরকে এটাও বলেন যে যে ছায়ামূর্তিটি এসেছিল সে তার মাথার চুল ছিঁড়ে প্রত্যেকের মাপ নিয়েছিল এবং সেই নিজের চুল নিজেই খেয়ে ফেলেছিল। তখন ওই গ্রামের আরেকজন ভালো কবিরাজকে ডেকে নেওয়া হয় খুবই গোপনে, কাউকে শুরুতে কিছু বলেনি। তিনি বাড়িতে ঢুকেই বলেন, ওই যে যেই ব্যক্তিগুলো ঘুমিয়ে আছেন তারা এখন কেউই আর জীবিত নেই, তার প্রত্যেকেই মারা গিয়েছেন যারা বৈঠকখানায় লাশের পাশে শুয়েছিল। এসব কথা শুনে সকলেই কান্নায় ভেঙে পড়েন, কারণ যারা মারা গিয়েছিল কারো স্ত্রী, কারো মা, কারো সন্তান। ওই কবিরাজের বর্ণনায় যেই মৃত যেই বৃদ্ধা যিনি কবিরাজ ছিলেন তিনি অত্যন্ত দুষ্টু প্রকৃতির কিছু জিন পালতেন তার জীবদ্দশায়, যাদেরকে দিয়ে তিনি অমানসিক পরিশ্রম করাতেন। তিনি মারা যাওয়ার পর সেই জিনগুলো ছাড়া পেয়ে যায়, যে কারণে জীবিত থাকতে তো ওই বৃদ্ধা মহিলার উপর তাদের অনেক ক্ষোভ ছিল। আর এই কারণে তারা অনেকদিন ধরেই ওই দেওয়ান পরিবারের ক্ষতি করার ফোন দিয়ে আসছিলেন ওই দুষ্টু জিনেরা। আর বৃদ্ধা মহিলার মৃত্যুর পরে সেই সুযোগটি তাদের জন্য চলে আসে। ওই দুষ্টু জিনগুলো কখনো কুকুর হয়ে কখনো কাক হয়ে ডাকাডাকি শুরু করে, আতঙ্ক সৃষ্টি করে। এবং ওই দুষ্টু জিনের যে সর্দার তৃতীয় রাত্রে এসে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ওই বৃদ্ধা কবিরাজের লাশটি তারা নিয়ে যায়। আর যেহেতু ওই জিনদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছে এবং দেওয়ান পরিবার অনেকেই সেই কাজের সুফলভোগী, এই কারণে মূলত জিনেরা ক্ষিপ্ত হয়ে এই ক্ষতিটি করেছিল। প্রিয় লিসেনার্স, আর একটা কথা কিন্তু আপনাদের মনে আসতেই পারে যে বৃদ্ধা মহিলার লাশটি কেন নিয়ে গেল? কারণ তিনি একজন তান্ত্রিক বা কবিরাজ ছিলেন, তিনি ব্ল্যাক ম্যাজিক করতেন। আর আমরা অনেক সময় কিন্তু এই ধরনের ঘটনা বলেছি যে যারা ব্ল্যাক ম্যাজিক করেন এনাদের মৃত্যুর পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের লাশগুলো
অন্য কোনো তান্ত্রিক বা কবিরাজ কবর খুঁড়ে, বিশেষ করে লাশ থেকে মাথা আলাদা করে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে তারা আবার ব্ল্যাক ম্যাজিক করে। হয়তোবা এমন ঘটনাই ঘটেছিল যে জিনেরা ওই লাশটি নিয়ে গিয়েছিল, জিনেরা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করবে এই কারণে, কারণ যেহেতু ওই মহিলা একজন কবিরাজ ছিলেন। ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে প্রিয় লিসেনার্স। আমি জানি না এই ধরনের ঘটনা আপনারা আগে কখনো শুনেছেন কিনা, যে মাথার চুল ছিঁড়ে মানুষের দেহের পরিমাপ করা এবং যে মানুষগুলো, জীবিত মানুষগুলোর পরিমাপ করা হয়েছিল, তারা প্রত্যেকেই মারা গিয়েছিল। এটা কিভাবে সম্ভব হতে পারে? হতে পারে ব্ল্যাক ম্যাজিকের অনেক কঠিন কঠিন বিষয় রয়েছে, অনেকভাবে মানুষকে ক্ষতি করা যায়। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মুহূর্তের মধ্যে মানুষকে মেরেও ফেলা যায়। আমরা বান মারা বলি, যেটা হনন বিদ্যা যেটাকে বলা হয়। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশেও হরহামেশা ঘটে। আফ্রিকাতে এই ঘটনাগুলো অনেক ঘটে। দক্ষিণ আমেরিকার দেশ যেগুলো আমাজন বনাঞ্চল দ্বারা মানে আবৃত আছে, বা আমাজন বনাঞ্চলের পাশ দিয়ে যেগুলো গড়ে উঠেছে, বা যেই দেশগুলোর মধ্যে আমাজন বনাঞ্চলের বেশ কিছু অংশ পড়ে গেছে, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপক প্রচলন রয়েছে। কারণ আমাজন বনাঞ্চলে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়রা রয়েছেন, এদের মধ্যে যে আদিবাসীগুলোর সাথে মানুষ যোগাযোগ করতে পেরেছে, দেখা যায় যে এই আদিবাসীরা বিভিন্ন ধরনের ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করে থাকেন। ব্রাজিলেও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস রয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে অনেক দেশেই এই ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস রয়েছে। আফ্রিকার একটি দেশ রয়েছে, তার নাম হচ্ছে টোগা, আর টোগার রাজধানী হতেছে লোম। নামাজ পড়তো আবার চলে যেত। এইভাবেই বেশ কয়েক মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। একদিন সরল মিয়ার বাসা থেকে একটি খবর আসে যে তার মা মারা গেছেন। তাই খবর আসা মাত্রই তিনি তার বাড়ির দিকে রওনা হন। আর আবিদ ভাইয়ের দাদা তখন রুমে একা। যদিও তিনি খুব সাহসী ছিলেন, কিন্তু নতুন জায়গা তো, তাই একটু ভয়ও পাচ্ছিলেন। আর তিনি মনে মনে ভাবলেন, রাত 2টোর দিকে দুজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ তো তারা পড়তেন, কিন্তু এখন তো তিনি একা। এখন কি একা গিয়ে পড়বেন নাকি বাসায় আদায় করবেন? মসজিদ তো একদম পাশেই। এইসব ভাবতে ভাবতে তিনি ঠিক করেন যে যাই হোক, তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো একদিন অফিস শেষ করে বাসায় এসে খাবার খেয়ে তিনি এশার নামাজ পড়া শেষ করলেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেল। তিনি জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলেন, একা একা এত রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়া ঠিক হবে কিনা। যাই হোক, মনের ভয় দূর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওযু করে বের হলেন। তো উনি মসজিদে যাওয়ার জন্য তো রওনা দিয়েছেন। যেহেতু মসজিদে তালা দেয়া থাকে না, তাই অনায়াসে তিনি মসজিদে ঢুকে পড়লেন। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে কুপিবাতি বের করে জ্বালিয়ে দিলেন। এরপর তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ করে তিনি মোরাকাবায় বসলেন। সবকিছু শেষ করে বের হতে হতে তার 3টা বেজে গেল আনুমানিক। সেদিন কোনো সমস্যাই হলো না। দাদা মনে মনে সাহস পেলেন আর ভাবলেন, যতদিন না সরল মিয়া ফিরে আসেন ততদিন তিনি একাই নামাজ পড়বেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখা ভালো। আমরা ওই তাহাজ্জুদের নামাজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কিন্তু শুরু হয় এশার সালাতের পর থেকে। আর অনেকেই রাত 12টার পরেও সালাত আদায় করেন তাহাজ্জুদের সালাত। উত্তম হচ্ছে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগে সালাত আদায় করা, এটা হলো উত্তম। কিন্তু এছাড়াও আপনি ঘুমাতে যাওয়ার আগেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এই কারণেই কিন্তু আবিদ ভাইয়ের দাদা এভাবেই সালাত আদায় করতেন। তো যাই হোক,
পরের দিন আবারও তিনি অফিস থেকে এসে খেয়ে দিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে বিশ্রাম নিতে লাগলেন। রাত 10:30 বাজার পর তিনি ওযু করতে বের হলেন। এরপর তিনি মসজিদে ঢুকলেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। তিনি 1 রাকাত নামাজ পড়ার পর হঠাৎ শুনতে পেলেন জানালায় কেউ ধুমধাম আওয়াজ করছে। এমন মনে হচ্ছে যে সে জানালাই ভেঙে ফেলবে। তো তিনি ভাবলেন বাতাসের জন্য হয়তো জানালা এদিক ওদিক করছে। তাই ওইদিকে তিনি পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে সালাত আদায় করতে লাগলেন। সালাত শেষ করে মোরাকাবা করলেন, এরপর বের হলেন। সেদিনও কোনো সমস্যা হয়নি। পরের দিন তিনি আবারও একই সময় তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন মসজিদে গেলেন, সেদিন ঘটল আরেকটি ঘটনা। তিনি 1 রাকাত সালাত শেষ করে যখন দাঁড়াতে যাবেন, তখনই মসজিদের টিনে অনবরত ঢিল ছোড়ার আওয়াজ আসতে লাগলো। তিনি মনে মনে ভয় পেতে লাগলেন। কোনো মতে সালাত শেষ করে দ্রুত তিনি বাসায় চলে এলেন। সেদিন আর মোরাকাবা করলেন না, আর তিনি মনে মনে এইগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন যে কি হলো, কিসের শব্দ হলো। তো যাই হোক, পরের দিন তিনি ঠিক করলেন আজকে মসজিদে না গিয়ে বাসার জানালা দিয়ে দেখবেন রহস্যটা আসলে কি, কারা রাতের বেলা এরকম করে, মসজিদের টিনের উপর শব্দ করে, তারপর ঢিল ছুঁড়ে, এগুলো কারা। তো যেইভাবে সেই কাজ। সেদিন তিনি রাত 10:30 যখন বেজে গেছে, তখন তিনি জানালাটা হালকা খোলা রেখে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তিনি কিছুই দেখতে পেলেন না। এইভাবে রাত 3টা অবধি তিনি জেগে থাকলেন, কিন্তু কিছুই যখন দেখতে পেলেন না, তখন তিনি বাসায় তাহাজ্জুদের সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন। পরের দিন তিনি আবার ঠিক করলেন তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর কি। কারণ যেহেতু আগের দিন রাতের বেলা তিনি কিছুই দেখেননি, হয়তো তার মনের ভুলের জন্যই তিনি এসব শুনতে পাচ্ছেন। কারণ তিনি এত রাতে একা একা নামাজ পড়েন, তো এরকম মনে হওয়াটা স্বাভাবিক। কই, যখন সরল মিয়া ছিল তখন তো এরকম হয়নি, তো এখনই কেন হচ্ছে। যাই হোক, সেদিন রাতে তিনি ওযু করে মসজিদের দিকে রওনা হলেন। সেদিন কিন্তু পুরো নামাজ খুব ভালোভাবেই তিনি শেষ করলেন, কিন্তু ঘটনা ঘটল তিনি যখন মোরাকাবায় বসলেন ঠিক তখনই। তার ভাষ্য মতে একটা প্রকাণ্ড গাছ টিনের চালের উপর পড়লে যেমন বিকট আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ হলো। তিনি আতঙ্কে লাফ দিয়ে উঠলেন আর মসজিদ থেকে বের হয়ে এক দৌড়ে তিনি রুমে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। 1 গ্লাস পানি খেয়ে জানালা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন মসজিদের সবকিছুই তো স্বাভাবিক, টিনের চালের উপর কিন্তু কোনো গাছই ভেঙে পড়েনি। সেদিন রাতে তিনি ভয়ে আর ঘুমাতেই পারলেন না। ফজরের আযান হওয়ার পর তিনি মসজিদে গেলেন। তখন তিনি মসজিদের হুজুরের সাথে কথা বললেন এই বিষয়ে। তার মুখে সব কথা শুনে মসজিদের হুজুর, মানে ইমাম সাহেব যিনি, তিনি জিহবায় কামড় দেন আর তাকে বলেন, আপনি করেছেন কি? এই জায়গায় আপনারা রাতের বেলা একা একা আসেন? এই আশেপাশের জায়গাটা কিন্তু খুব খারাপ রাতের বেলায়, এখানে ভুলেও কেউ আসে না। আর আপনারা এসে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার এখন কয়েকদিন হলো আপনি একা একা তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন। আল্লাহর রহমত যে আপনি বেঁচে আছেন, না হলে আপনাকে প্রথম দিনেই মেরে ফেলতো। কয়েকটা খারাপ জিন পরিবার এখানে থাকে, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের এখান থেকে তাড়ানো সম্ভব হয়নি। এমনই এইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে কোনো এক লোককে উল্টো করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লোকজন এই কারণে এখানে রাতের বেলা আসে না, আসলেও একা একা আসে না। এসব কথা শুনে তিনি বাসায় গিয়ে এসব ভাবতে থাকেন এবং তিনি এই পূর্বের ঘটনা চিন্তা করে, প্রথম দিকে তো তিনি ভয় পাননি, কিন্তু পূর্বের ঘটনা চিন্তা করে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন আর ঠিক করেন আর চাকরি করবেন না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে যাবেন। তো উনি কিছুটা সুস্থ হওয়ার পর উনি ওনার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তিনি আবারও আগের মতো ইমামতি করা শুরু করেন।
তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। তিনি যখন মসজিদে একা নামাজ পড়তেন তখনই কোনো না কোনো সমস্যা হতো। এই যেমন হঠাৎ করে মসজিদের ভিতর প্রচন্ড ঠান্ডা লাগতো, ঠান্ডা হয়ে যেত মসজিদ, অথচ তখন কিন্তু গরমকাল। তিনি যখন নামাজ আদায় করতেন তখন তার মনে হতো সেখানে পেছনে কেউ না কেউ হাঁটছে। নামাজ আদায়রত অবস্থায় তিনি কান্নার আওয়াজও শুনতে পেতেন। কোনো কোনো ওয়াক্তে যখন উনি একা একা নামাজ আদায় করতেন তখনই কিন্তু সমস্যাগুলো হতো, যখন ওই অন্য লোক থাকতো তখন কিন্তু সমস্যাগুলো হতো না। যখন এই সমস্যাগুলো হচ্ছিল তখন তিনি ঠিক করলেন বড় একটা হুজুর দেখাবেন। অনেক খোঁজাখুঁজি করে একটা ভালো হুজুরের সন্ধানও তিনি পেয়ে গেলেন। একদিন সময় করে তিনি দেখা করতে গেলেন হুজুরের সাথে। হুজুর তাকে অন্য একদিন এশার নামাজ পড়ে তার সাথে দেখা করার জন্য আসতে বললেন, আর কিছু সূরা কালাম পড়ে তাকে ফু দিয়ে দিলেন। হুজুরের কথা মতোই তিনি পরদিন রওনা হলেন এশার নামাজের পর, যাতে করে তার সাথে দেখা করা যায়। বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই আবিদ ভাইয়ের যে গ্রাম, চর গড়পাড়া গ্রাম, এটার পাশে একটি ছোট্ট জায়গা রয়েছে, তার নাম হচ্ছে ভূত গেরো। কথিত আছে এই জায়গায় নাকি অনেক আগে মানুষকে অর্ধেক মাটিতে পুঁতে পা উপর করে ফেলে রাখা হতো। কারা যে এই ঘটনা ঘটাতো সেটা কিন্তু গ্রামবাসী কেউই দেখেনি। তবে শোনা যায় এটা খারাপ কোনো জিনদের কাজ ছিল, আর ভূতে যেহেতু তাদেরকে মাটিতে গেড়ে রাখতো, এই জন্যই মূলত ওই এলাকার নাম হয়ে গিয়েছিল ভূত গেরো। তো যাই হোক, তিনি সেই ভূত গেরোর পথ দিয়েই যাওয়া শুরু করেন, কারণ তাকে এই পথ দিয়েই যেতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই যাওয়ার, সেই হুজুরের বাড়িতে যাওয়ার। তো গ্রামের রাস্তায় আগের দিনে কিন্তু মাগরিবের নামাজের পরপরই শুনশান হয়ে যেত। এখন তাকে তো যেতে হবে, যেহেতু তার বিভিন্ন সমস্যা হচ্ছিল, তাই তিনি ভয় না পেয়ে সেই হুজুরের বাড়িতে যেতে লাগলেন। কিছুদূর যাবার পর তিনি দেখেন একটা লম্বা বাঁশ তার সামনে আড়াআড়িভাবে রাস্তার উপর পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি ঠিক কি করবেন। মনে মনে ভাবলেন আশেপাশে ফাঁকা, এইখানে এত রাতে বাঁশ পড়ে আছে কেন? তো তিনি ঠিক করলেন তিনি পাশ কাটিয়ে চলে যাবেন, বাঁশের উপর দিয়ে যাবেন না। তিনি বাঁশের যেই মাথা রয়েছে, প্রয়োজনে রাস্তা থেকে নেমে সেদিক উল্টো ঘুরে, মাথার দিক দিয়ে ঘুরে উনি আবার রাস্তায় উঠবেন, কিন্তু তিনি বাঁশের উপর দিয়ে যাবেন না। যখনই তিনি বাঁশটাকে পাশ কাটিয়ে কিছুটা সামনে গিয়েছেন তখনই বাঁশটা বিকট শব্দে উপরে উঠে যায়। তখন তিনি সেখান থেকে ভয়ে এক দৌড়ে কিছুদূর সামনে এগিয়ে যান। আর উনি কিন্তু জানতেন যে রাতের বেলা এভাবে বাঁশের উপর দিয়ে যাওয়া ঠিক নয়, বাঁশ এরকম রাস্তায় পড়ে থাকে, যখনই কেউ পা দেবে সাথে সাথে বাঁশটি খাড়া হয়ে যায়। এরকম কিন্তু সমস্যা অনেক সময় ঘটেছে, সেই বিষয়গুলো তিনি জানতেন। এই কারণে তিনি মূলত রাস্তা থেকে নেমে বেশ খানিকটা পথ ঘুরে তারপরে গিয়েছিলেন। তিনি মনে মনে কিন্তু অনেক ভয় পাচ্ছিলেন, কিন্তু এখন যদি আবার ফিরে আসেন তাহলে তো হুজুরের সাথে দেখা করা হবে না। তাই তিনি হুজুরের বাড়ির দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর তিনি দেখেন অনেকগুলো ইঁদুর রাস্তা দিয়ে ছোটাছুটি করছে। সাধারণত এগুলো এতগুলো ইঁদুর কখনো একসাথে চলাফেরা করে না। ইঁদুরগুলো কি হচ্ছিল, তার পায়ে উঠে যাচ্ছিল। তখন তিনি পা ঝাড়ি দিয়ে ফেলে দেন, পা ঝাড়ি দেন এবং ওই ইঁদুরগুলো তার পা থেকে পড়ে যায়। তখন তিনি দৌড় দেন। তার হিসাব মতে হুজুরের বাড়ি পৌঁছানোর তখনও আরো প্রায় 15 মিনিট বাকি রয়েছে। রাস্তার পাশে তিনি একটা কবর দেখতে পান এবং সেই কবর দেখতে পেয়ে সেই কবরের পাশে থেমে যান। কারণ হলো সেখানে তিনি দেখতে পান ওই যে ইঁদুরগুলো তার পেছন পেছন আসছিল, সেগুলো কবরের কাছে এসে মুহূর্তেই সাপ হয়ে রাস্তা থেকে শো শো শব্দ করে নিচে নেমে গেল। তার সামনে কিন্তু ভীষণ বিপদ, এটি তিনি বুঝতে পারছিলেন। তার কিন্তু সামনে আর আগাবার সাহস হচ্ছিল না। কিন্তু
সমস্যা হলো তিনি যখনই ওই কবরের ওই জায়গা থেকে সরে আসেন তখনই ওই সাপগুলো তার দিকে তেড়ে আসে। এখন উনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন সাপগুলো কিছু বলে না। কি একটা বিপদ চিন্তা করেন প্রিয় লিসেনার্স, যে তিনি ওই জায়গা থেকে সরতে পারছিলেন না। ওই জায়গা থেকে সরলেও আগায় গেলে বা পিছিয়ে গেলে ওই সাপগুলো তার দিকে তেড়ে আসা শুরু করে। আবার যখন কবরের সামনে চলে যায় তখন সাপ কিছু বলে না, দূরে থাকে। এই কারণে তিনি কিছুতেই সেই জায়গা থেকে আসলে সরে যেতে পারছিলেন না, তিনি ওই জায়গায় আটকে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান দুটো লোক কথা বলতে বলতে রাস্তা দিয়ে আসছে। তখন তিনি সাহস ফিরে পান এবং তাদের পেছন পেছন যেতে থাকেন। যখনই ওই দুটো লোক আসছে তখনই কিন্তু তিনি দেখেন যে ওই সাপগুলো আর দেখা যাচ্ছে না। আর যখন তিনি ওই দুটো লোকের পেছন পেছন হাঁটা শুরু করেছেন তখন কিন্তু আর কোনো সাপ টাপ নাই, কিচ্ছু নেই। ওই লোক দুটো ঠিক হুজুরের বাড়ির পাশ দিয়েই চলে যায়। তখন তিনি হুজুরের বাড়িতে প্রবেশ করেন। হুজুর তাকে বিশ্রাম নিতে বলেন আর তার সাথে ঘটে যাওয়া সব কিছু শোনেন। হুজুর তাকে ঝাড়ফুঁক করে পানি পরা দেন। তারপর তাকে বলেন যে পরের দিন জোহরের নামাজের পর তুমি আসো। এখানে একটি সমস্যা, সেটা হচ্ছে যেহেতু তার সাথে একটু আগে ভয়ানক কিছু ঘটনা ঘটেছে, এই কারণে তিনি মনে মনে চাইছিলেন সেই হুজুর তাকে বলুক আজকে রাত্রে যেন তিনি এই বাড়িতে থেকে যান, কারণ তিনি মারাত্মক ভয় পেয়েছিলেন। এখন লজ্জায় তিনি মুখ ফুটে বলতেও পারছিলেন না থাকার কথা। তো মনের সাহস এনে তিনি রওনা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। হুজুরের বাসা থেকে বের হতেই সামান্য একটু পথ এগিয়েছেন, তখনই তিনি ওই যে একটু আগে যে দুটো লোককে দেখেছিলেন, যে যখন ওই কবরের কাছে তিনি আটকে গিয়েছিলেন সাপের ভয়ে, দুটো লোক এসেছিল, তখন ওই দুটো লোককে আবার দেখতে পান যে তারা হেঁটে আসছে। তখন দাদা মনে মনে সাহস পান। ওই লোক দুটি তার থেকে আনুমানিক 10 থেকে 15 হাত সামনে হাঁটছিলেন। তিনি তাদের সাথে কথা বলার জন্য ডাক দেন, কিন্তু লোক দুটো তার কোনো কথার উত্তরই দিচ্ছে না। তারা তাদের মতো করে নিজেরা বিড়বিড় করে কথা বলতে বলতে যাচ্ছে। তাদের অনেক চেষ্টা করেছিলেন তিনি ধরার, মানে পায়ে হেঁটে ধরার জন্য, কিন্তু পারছিলেন। এক পর্যায়ে তিনি দৌড় দেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারছিলেন না। তো যাই হোক, তাদের সাথে হাঁটতে হাঁটতে, মানে তাদের পিছনে হাঁটতে হাঁটতে তিনি তার বাড়ির সামনে চলে আসেন। মানে ওই লোকগুলো আবার দাদার বাড়ির সামনে দিয়ে চলে যায় যে রাস্তা রয়েছে। তখন মানে দাদা চিন্তা করেন যে ভালোই হলো, এই লোক দুটো আমার বাড়ির পাশ দিয়ে গেল, ভালো, ওনাদের সাথে কথা না বললেও, ওনাদের ধরতে না পারলেও ওনাদের সঙ্গ পাওয়া গেল। তো উনি আসলে ঘুণাক্ষরও টের পাননি যে আচ্ছা এই লোকগুলোকে যে আমি দৌড়ে ধরতে পারছি না, ঘটনা কি। যাই হোক, যখন তিনি দেখেন যে ওনার বাড়ির কাছাকাছি তিনি চলে এসেছেন, মানে বাড়ির কাছে চলে এসেছেন, ওই লোক দুটো কিছুটা সামনের দিকে আছে। এরপরে হঠাৎ করে তাকিয়ে দেখেন যে ওই লোক দুটো কিন্তু আর নেই। তখন তিনি এই বিষয়ে আর তেমন কিছু ভাবেননি। তিনি মনে করছেন হয়তো বা রাত তো, অন্ধকার হারিয়ে গেছে অন্ধকারের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে উনি ফার্দার আর কিছু ভাবেননি। তিনি বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন জোহরের নামাজ পড়ে দাদা সেই হুজুরের বাড়িতে যান এবং তিনি হুজুরকে বলে যে কাল রাতে, মানে ওই হুজুর তাকে বলে আর কি, দাদাকে বলে যে কাল রাতে আপনার কোনো সমস্যা হয়নি তো? উত্তরে দাদা বলেন যে সমস্যা হয়নি, তবে আমি দুটো লোক দেখেছিলাম, অনেক ডাকলাম কিন্তু আমার কথার কোনো উত্তরই দিল না, ভ্রুক্ষেপই করলো না, এমনকি আমি দৌড়েও তাদের ধরতে পারলাম না। বুঝলাম না সমস্যা কি হলো। তখন হুজুর মুচকি হেসে তাকে বললেন যে বাবা, তুমি কালকে রাত্রে আসার সময় যে দুটো লোককে দেখেছিলে, যখন তুমি কবরের কাছে আটকে গিয়েছিলে, দুষ্ট জিনেরা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল, ওই সময় দুটো লোক ওদিক দিয়ে হেঁটে আসছিল, যার কারণে ওরা তোমাকে ক্ষতি করতে পারেনি। আর তুমি আমার বাসা থেকে ফিরে যাওয়ার সময় যে দুজনকে দেখেছিলে, একই লোক দুটি, এরা মূলত আসলে কোনো মানুষ নয়, এরা আমারই পালিত জিন। রাস্তার তোমার বিপদ হতে পারে ভেবে আমি আগেই ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তাটা ভালো না। আবার তুমি যখন বললে তোমার সাথে ঘটা ঘটনাগুলো, তখন আমি আবার ওদেরকে পাঠিয়ে দেই যেন তুমি ভয় না পাও আর সুস্থভাবে বাড়িতে যেতে পারো। তখন তিনি সব কিছু বুঝতে পারেন যে আসলে
আগের রাত্রে দুইবার যে ঘটনা ঘটেছিল, দুজন লোককে দেখেছিল, এরা আসলে মানুষ নয়। তো যাই হোক, হুজুর তাকে কিছু আমল দেন আর বলেন মসজিদে একা নামাজ পড়ার আগে সেগুলো পড়ে নিতে। দাদা হুজুরের কথা মতো কাজ করেন, এরপর থেকে আর তেমন কোনো সমস্যাই হয়নি। কিন্তু এর পরেও কিন্তু আরো ঘটনা ঘটে। হুজুরের বাড়ি থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যে ঘটে আরো একটি ঘটনা। দাদা যখন মসজিদে একা নামাজ পড়তেন তখন 3টা সাপ তার আশেপাশে ফুসফুস শব্দ করত, কিন্তু তাকে কিন্তু কিছুই করতো না, মানে কোনো ক্ষতি করতো না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা কালো কাপড় পরা অবয়ব তাকে বলছে, তুই তো বেঁচে গেলি, এখন তোর সন্তানদের কে বাঁচাবে? তিনি ঘুম থেকে উঠে সবকিছু মনে করতে পারছিলেন, আর বাজে স্বপ্ন ভেবে পাত্তা না দিয়ে তিনি স্বাভাবিকভাবে চলতে থাকেন। প্রায় বছরখানেকের মধ্যেই তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স যখন 1.5 মাস বয়স, তখন প্রচন্ড ঠান্ডা লেগে সে পুত্র সন্তান মারা যান। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আর আবিদ ভাইয়ের দাদা সেই স্বপ্নের কথা রীতিমতো ভুলেই গিয়েছেন। তখন বছরখানেক পর ওনার আরো একটি সন্তান হয়। ধীরে ধীরে সেও বড় হতে থাকে। আর তার বয়স যখন আবার 3 বছর, তখন আবিদ ভাইয়ের দাদার ঘরে আরো একটি সন্তান জন্ম হয়, মানে তার আবিদ ভাইয়ের মানে 3 নাম্বার কাকা আর কি। দুজনেই বড় হতে থাকেন। তাদের বিশেষ করে আবিদ ভাইয়ের দাদার বড় সন্তান, সে তো মারা গিয়েছেন ঠান্ডা লেগে আর কি। তো দুজনেই জীবিত ছিলেন, বড় হতে থাকেন। একবার কি হয় যে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার যে দ্বিতীয় সন্তান, তার বয়স তখন 5 বছর। আর তার ছোট ভাইকে তিনি কোলে করে নিয়ে খেলছিলেন। দুজনে খেলতে খেলতে হঠাৎ করে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার দ্বিতীয় সন্তান, হঠাৎ করে তার ছোট ভাই মানে আবিদ ভাইয়ের তৃতীয় কাকার মাথায় জোরে আঘাত করে। আর সাথে সাথে ওই 2 বছর বয়সী বাচ্চা মারা যান। আবিদ ভাইয়ের দাদা চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। আর এর মধ্যে ঘটে আরো একটি অদ্ভুত ঘটনা। যখন ছোট ভাইকে আঘাত করেছেন, ছোট ভাই মারা গিয়েছে, আর তার বয়স তো 5 বছর, সেও তো এমন কিছু বোঝে না, তখন তিনি লাফ দিয়ে, মানে মাটির উপর থেকে উপর দিকে একটি লাফ দেন এবং মানে তার লাফ দিয়ে মাটিতে পড়ে যান এবং এই মুখটা পড়ে এবার মাটির উপরে, মানে মনে হচ্ছে যে ইচ্ছা করে মাটির উপর ঠাস করে পড়ে গিয়েছেন। তো উপর হয়ে পড়ার সাথে সাথে তার ঠোঁট কেটে, নাক ফেটে, মুখ দিয়ে মানে দাঁতে আঘাত লাগে, সব এই জায়গাগুলো দিয়ে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ করে তার এমন আচরণ দেখে সবাই খুবই ভয় পায় এবং অবাক হয়। কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যে আবিদ ভাইয়ের এই দ্বিতীয় কাকা, মানে তার দাদার দ্বিতীয় সন্তান, সেও মারা যায়। 3টা সন্তান এইভাবে মারা গেল। আবিদ ভাইয়ের দাদা এরপর এক রাতে স্বপ্ন দেখে কালো কাপড় পরা একটা অবয়ব তাকে বলছে, নিয়ে গেছি 3টারে, এবার তোর মুক্তি দিলাম। প্রিয় লিসেনার্স, আসলে 3টা সন্তানের এভাবে মৃত্যু কেউ কি মেনে নিতে পারে? ওনার এই বিষয়টি ঘটার পর সকালে উঠে সেই হুজুরের কাছে যান আর সব ঘটনা খুলে বলেন। সেই হুজুর তাকে জানান যে কাঞ্চন যে মসজিদ ছিল, সেই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় থেকেই 2টো দুষ্ট জিন তার দিকে খুবই বাজে নজর দেন, আর তখন থেকেই তার ক্ষতি করার চেষ্টা করতে থাকে। কিন্তু যখন তার কোনো ক্ষতি করতে পারছিল না, তখন তার সন্তানদেরকে ক্ষতি করেছে। হুজুর আরো জানায়, এরপর থেকে তারা আর তোমার পরিবারের কিছুই করবে না। এর 1 বছরের মধ্যেই আবিদ ভাইয়ের বাবার জন্ম হয়। থেকেই ফোনে যোগাযোগ করা ছিল, সুতরাং সবকিছু যেহেতু সাজানো গোছানো ছিল, তাই খুব দ্রুত কম্পিউটার নিয়ে সেখান থেকে তিনি রওনা দেন।
ঢাকা থেকে কম্পিউটার নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে দিতে রাত 10:30 বেজে যায়। বাসে করে তিনি আসেন মাওয়া পর্যন্ত। ওখান থেকে তিনি ট্রলারে করে মাঝির ঘাট আসেন। আর সেখানে আসার পর তিনি তার বাইক নিয়ে রওনা দেন। আর বাইক নিয়ে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ওই কম্পিউটারটা বাইকের পেছনে সুন্দর করে বেঁধে, তখন রাত প্রায় 12:30টার মতো বাজে, হয়তোবা আনুমানিক রাত 12:30, কিন্তু আরো বেশি বাজার কথা। কারণ উনি যদি 10:30টার দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ঢাকা থেকে, তাহলে মাওয়া পর্যন্ত এসে এই পদ্মা পাড়ি দিতে দিতে সময়টা আরো বেশি লাগার কথা। তো আমার হিসাব, প্রিয় লিসেনার্স, আমি যতটুকু বুঝতে পেরেছি, আসলে 12:30 না, তখন রাত প্রায় 2:30টার মতো বাজতে পারে। তো যাই হোক, ওই ঘাট থেকে তার বাড়িতে আসতে লাগবে প্রায় 1 ঘন্টা বাইকে করেই। তো উনি আল্লাহর নাম নিয়ে রওনা দেন, বেশ ভালোভাবেই যাচ্ছিলেন। তো বাড়ির কাছাকাছি যখন চলে আসবে, ওনাদের গ্রামের বাড়ি তো ওই একই জায়গায়, ভূমখাড়া। তো ওনাদের গ্রামের আগে একটা বাজার পড়ে, গ্রামের ওই বাজারটার নাম হচ্ছে গৌরাঙ্গ বাজার। আর ওই বাজারের ঠিক একটু আগে একটি পুরাতন কবরস্থান রয়েছে রাস্তার পাশে। তিনি যখন বাইকটি আসছিলেন, তখন তিনি দেখেন যে কবরস্থানের একদম সামনে একজন ব্যক্তি জুব্বা পরে দাঁড়িয়ে আছে, মাথায় সাদা কাপড় দিয়ে ঢাকা, মুখটা ভালো করে খেয়াল করা যাচ্ছে না। তো উনি কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো তাকে দেখে তিনি ভাবলেন যে ইনি হয়তোবা কোনো মসজিদের ইমাম হবেন, কবর জিয়ারত করতে এসেছেন এত রাত্রে। অনেক সময় অনেক হুজুররা রাতের বেলা কবর জিয়ারত করতে আসেন। তো উনি আবার ভাবলেন যে ওনাদের গ্রামে যে মাদ্রাসা রয়েছে, ইনি হয়তোবা সেখানকার কোনো হুজুর বা শিক্ষক। তো এত রাতের বেলা এসেছেন, হয়তোবা আবার মাদ্রাসায় ফিরে যাবেন, আর যেহেতু একই গ্রামে তারা থাকেন, এই চিন্তা করলেন, মানে এটা ভেবে তিনি ওইটা যেটা করেন আর কি, মানে ভাবেন যে এনাকে তাহলে এত রাতের বেলা এখানে রেখে কি হবে, সাথে করে নিয়ে যাই। উনি একা একা এত কষ্ট করে যাবেন আবার হেঁটে হেঁটে, আমি নিয়ে গেলে তো তার অনেক উপকার হয়। তো উনি ওই উপকার করার চিন্তা নিয়ে ওনার বাইক স্টার্ট অবস্থায় থামিয়ে দিয়ে তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, এবং জিজ্ঞেস করেন যে হুজুর, আপনি কি কবর জিয়ারত করতে এসেছেন নাকি এত রাতে? তো ওই হুজুর তার কথার কোনো উত্তর দেয় না। তারপর তিনি আবারও জিজ্ঞেস করেন যে হুজুর, আপনি কি কবর জিয়ারত করতে এসেছেন? আর আপনি কি আমাদের গ্রামে যে মাদ্রাসা, ওখানকার হুজুর? তো এভাবে বেশ কয়েকবার জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। থার্ড টাইম বা ফোর্থ টাইম সে যখন আবার জিজ্ঞেস করেছে, এইটা বলার সাথে সাথে ওই লোকটি মাথা তো একটু নিচু করে রেখেছিল, সে মাথাটা একটু উঁচু করে তার দিকে তাকায়। আর তখনই তিনি দেখেন যে জুব্বা পরিহিত যে লোকটি ইমামের বেশ ধরে দাঁড়িয়ে আছে, ওনার দেহ মানুষের মতো হলো, তার চেহারাটা পুরোটাই নেকড়ের মতো, চোখ দুটি রক্তের মতো লাল হয়ে ওনার দিকে তাকিয়ে আছে, দুটো বড় বড় দাঁত বের করে। এই দৃশ্য দেখার পর কোনো মানুষ কি স্বাভাবিক থাকতে পারে, প্রিয় লিসেনার্স? ওনার বাইকের ইঞ্জিন যেহেতু বন্ধ ছিল না, স্টার্টরত অবস্থায় ছিল, উনি সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে গাড়ি টান মারে ওখান থেকে। একটু আগানোর পর উনি আরো একটি ভয়ানক ব্যাপার দেখতে পান এবং ভয়ানক বিষয়ের মুখোমুখি হন। সেটি হচ্ছে, যিনি দেখেন যে বড় বড় গাছ রাস্তার মাঝখানে পড়ে আছে। তো এটা একটা কারণে হতে পারে, সেটা হলো যে অনেক সময় ডাকাতরা রাস্তার মাঝখানে গাছ ফেলে রাখে। কিন্তু উনি বুঝতে পারছিলেন না যে এইখানে তো আগে কখনো ডাকাতি হয়নি, এত রাতের বেলা কে এখানে রাস্তায় গাছ ফেলে রাখবে। তিনি ভাবলেন
যেটা অস্বাভাবিক কিছু হতে পারে, প্যারানর্মাল কিছু হতে পারে। এই চিন্তা করে তিনি পবিত্র কোরআনের যত আয়াত মুখস্থ ছিল তার, সেগুলো পড়তে থাকলেন। তারপর তিনি যখন ছোট ছোট সূরা পড়তে লাগলেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়েছে। দেখা গেল যে কোনোটা 15 ফুট লম্বা, সেটা আস্তে আস্তে ছোট হতে 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 একটা সময় মিলিয়ে যাচ্ছে। তিনি তার পড়া থামান না, তার যেই পড়া সূরা শেষ হয়ে যায় তিনি আবার সূরা পড়তে থাকেন, মানে একই সূরা বারবার পড়তে থাকেন। মানে ওনার যতটুকু মুখস্থ ছিল, যা ছিল আর কি তার মুখস্থ আর কি, সেগুলো পড়তে থাকেন। শেষ হয়ে গেলে আবার শুরু থেকে পড়তে থাকেন, কিন্তু পড়া থামান না। আর এভাবে পড়তে পড়তেই এই গাছগুলো আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। আর উনি কিন্তু বাড়ি ফিরতে থাকেন মোটরসাইকেল নিয়ে, কিন্তু এই দোয়া কালাম উনি কোনোভাবেই থামান না। উনি বাড়িতে চলে আসেন, বাড়িতে আসার পরে সবাইকে ডেকে তোলেন এবং উনি বাড়িতে আসার পরপরই ফজরের আজান দিয়ে দেয়। বাড়ির সকলকে এই ঘটনা খুলে বলেন যে ওনার সাথে এখন পর্যন্ত কি হয়েছে। তো যাই হোক, ওনার তেমন কোনো শারীরিক অসুবিধা হয়নি। অনেক সময় হয় না যে জ্বর আসে, তারপরে অনেক সময় আরো ভয়ানক কিছু হয়, তো ওনার তেমন কিছু হয়নি। জাস্ট ওনার শরীরটা 2 থেকে 3 দিন একটু খারাপ ছিল, সামান্য খারাপ ছিল, অসুস্থতা বোধ করছিলেন তিনি। এছাড়া ওনার অন্য কোনো সমস্যা হয়নি। তো এরপর তিনি তার পরিবারের সাথে এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা খুলে, হুজুর যখন সবকিছু শোনেন এবং তিনি যখন হুজুরের কাছে সব ঘটনা খুলে বলেন, তখন হুজুর বেশ কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন যে, সর্বনাশ, তুমি ওই দিন যাকে দেখেছিলে সেটা হচ্ছে একটা আদমখোর জিন। এই জিনদের কাজ হচ্ছে মানুষের মাংস খাওয়া। তুমি তার যে সুরতে দেখেছিলে বিশাল জুব্বা পরা অবস্থায়, এটা মোটেও আসলে তার সুরত না, এটা সে ওই সুরতে এসেছিল যাতে করে যদি কখনো কোনো মানুষ তাকে দেখে, ওই আদমখোর জিনকে, যাতে করে সে ওই মানুষটা তাকে মানুষই ভাবে। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই আদমখোর জিনরা রাতের বেলা যখন কবরস্থান বা অন্য কোথাও যায়, তখন কিন্তু অনেকেই তাদেরকে দেখে ফেলে। এবার মানুষ যে তাদেরকে দেখছে এরা কিন্তু অনেক সময় টেরও পায় না। তো মানুষ যেহেতু তাদের অনেক সময় দেখে ফেলে, এই জন্য কখনো কখনো তারা ছদ্মবেশের আশ্রয় নিলেও নিতে পারে। এটি হয়তোবা এই জায়গাতে ঘটেছিল। ধরতো বর্ষার সময় কখনো কখনো সুইচ গেট খুলে দেওয়া হতো, আর শীতকালেও কিন্তু খুলে দেওয়া হতো। আর বর্ষার সময় মাছের পরিমাণটা আবার একটু বেশি পাওয়া যেত। আর ওই সময় অনেক লোক, শুধু মানে ওই গ্রামের লোকজন তা না, আশেপাশের গ্রাম থেকেও লোকজন সেখানে মাছ শিকার করার জন্য আসতো। তো রঞ্জন এবং মিলনের ঠিক করা নির্দিষ্ট ওই দিনে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী মাছ ধরতে যাবে। আর মাছ ধরতে যখন যাবে তার কিছুক্ষণ আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর শুরু হয়ে যাবে ঝড়। আবার ঝড় শেষ হয়ে গেলে আবার ঝড় এবং বৃষ্টি একসাথে। তো একটা সময় এসে সেই ঝড় এবং বৃষ্টি সেটা থেমে যায়। তারপর তারা দুজন ঠিক করে তারা বড়শি হাতে নিয়ে মাছ ধরতে বের হবে। কিন্তু আসলে তাদের হাতে সময় বেশি ছিল না, কারণ দুপুরের পরে বের হবে, এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো যাই হোক, যেহেতু তাদের আগের থেকে নিয়ত করা ছিল যে তারা মাছ ধরতে যাবে, এই কারণে তারা দুই ভাই কয়েকটি বড়শির ছিপ হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছু সময় হাঁটার পর নির্দিষ্ট স্থানে পৌঁছেও যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে বৃষ্টির কারণে একজন মানুষও মাছ ধরতে আসেনি। তো মাছ ধরতে যেহেতু মানুষজন আসেনি, তাহলে ভালো হলো, বড় মাছ হয়তো বা তাদের ভাগ্যেও জুটতে পারে। আর তখন তো বিকালবেলা, তারা দুজন কোনো ধরনের কোনো চিন্তা না করে মাছ ধরা শুরু করে এবং বড়শির ছিপ ফেলার পরপরই তারা বেশ মাছ পেতে শুরু করে। মনে তাদের ব্যাপক খুশি যে আজ বেশ মাছ পাচ্ছে এবং ভালো ভালো মাছ পাচ্ছে। একটা সময় পর সন্ধ্যা নেমে আসে, মাগরিবের আজানের ধ্বনি তাদের কানে আসে, কিন্তু মাছ ধরার নেশা তাদের এমন ভাবে পেয়ে বসেছে যে
ওই সময় তাদের কিন্তু আর কোনো ভ্রুক্ষেপ নেই যে মাগরিব হয়ে গেছে, আমাদেরকে বাসায় যেতে হবে। তো মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ করে একটা টেংরা মাছের কাঁটা মিলনের হাতে ফুটে যায় এবং প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। রঞ্জন মিলনকে বলে, মানে ওই সময়ে কিছু টোটকা চিকিৎসা আর কি, এটা কতটুকু বিজ্ঞানসম্মত জানি না। তো রঞ্জন তখন মিলনকে বলে যে তুই গিয়ে মরিচের ক্ষেত থেকে মরিচ তুলে এনে ক্ষতস্থানে লাগিয়ে দে, তাহলে ঠিক হয়ে যাবে। মিলন রঞ্জনের কথা মতো মাঠের দিকে যেতে থাকে। নদীর পাড়ে একটি ছোট্ট জঙ্গল রয়েছে, জঙ্গলের অপর পাশেই রয়েছে মাঠ। আর মিলন জঙ্গল পার হয়ে যখনই মাঠের ভেতরে প্রবেশ করেছে, তখন দূর থেকে সে দেখতে পায় যে অস্বাভাবিক রকমের বড় একটি পাঠা ছাগল তাদের যে মরিচ ক্ষেত রয়েছে সেখানে, সেই মরিচ ক্ষেতের মাছ মানে একদম মাঝে দাঁড়িয়ে মরিচের গাছগুলো নষ্ট করছে এবং গাছ সব খেয়ে ফেলছে। কিন্তু ওই ছাগলটি ছিল একটি ষাঁড়ের মতো উঁচু, আর সারা গায়ে অনেক লম্বা লম্বা পশম মানে লোম। মিলন ভাবল হতে পারে এটি কারো ছাগল ছুটে এসে এই ক্ষেত নষ্ট করছে, কিন্তু ছাগল এত বড় হবে এটি আসলে তার মাথায় ওইভাবে আসেনি। কারণ হলো ওই ক্ষেতটি তাদের ছিল, আর তাদের ক্ষেতে ঢুকে একটি ছাগল সবকিছু নষ্ট করে দিচ্ছে, এটি আসলে তিনি আসলে মানতে পারছিলেন না। তিনি 7-5 না ভেবে দৌড়ে ছাগলটার সামনে চলে যান তাকে তাড়ানোর জন্য। মিলন যখনই ছাগলের সামনে গিয়েছে সে মারাত্মক ভয় পায়। তখন তো সন্ধ্যা লেগে গেছে, তখনও আবছা আলো কিন্তু ছিল, মানে সন্ধ্যা লাগার পরেও কিন্তু আবছা আবছা আলো থাকে না, তেমন আলো কিন্তু ছিল। আর মিলন ভয় পাওয়ার কারণ হলো সেই ছাগলটি যখন সে দেখেছে, তার ওই ছাগলটির শরীরটা ছাগলের মতো, কিন্তু মুখটা হচ্ছে একটি ভয়ঙ্কর চেহারার মানুষের মতো, আর বড় বড় লোম দ্বারা সারা শরীর তো আবৃত। ওই মনুষ্য চেহারাধারী ওই ছাগলটি নাকের নিচ থেকে ঠোঁট, দাঁত এবং মুখের কিছু অংশ ছাগলের মতোই, কিন্তু একটা মানুষের চেহারা যেমন হয় সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু অংশ মানে মুখের নিচের অংশ কিছুটা ছাগলের মতো, কিন্তু মূলত মুখ মানুষের মতোই ছিল, তবে মুখটা একটু লম্বা ছিল ছাগলের মতো, এতটুকুই। আর সে মিলনের দিকে তাকিয়ে গড়গড় গড়গড় শব্দ করছে। একটু আগে কিন্তু কোনো শব্দ সে শোনেনি, কিন্তু যখনই সামনে এসেছে ওই ছাগলটির, তখনই গড়গড় শব্দ শুরু করেছে। ছাগল কিন্তু সাধারণত এভাবে গড়গড় শব্দ করে না, কিন্তু ওই ছাগলটি করছিল। তো মনে হচ্ছে যে সে ওই ছাগলটি মিলনের উপর ভীষণ ক্ষেপে গিয়েছে। এই ভয়ানক আকৃতির ছাগল যখন মিলন দেখতে পায়, এই দৃশ্য যখন মিলনের মানে সামনে চলে আসে, সে এতটা ভয় পেয়েছিল, সে ভয় পেয়ে চিৎকার করতে করতে আবার ওই যে ছোট্ট জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে নদীর পার হয়ে রঞ্জনের কাছে চলে আসে এবং রঞ্জনকে সব কথা খুলে বলে। একথা শোনার পর রঞ্জন আর মিলন সাথে সাথে মাছ ধরার স্থান ত্যাগ করে এবং দ্রুত বাসায় চলে আসে। বাসায় আসার পর সকলের কাছে ঘটনাটি খুলে বলে। আর ওরা ওই সময়টাতে যে জিনিসটি দেখেছিল সেটি মূলত একটি ভয়ঙ্কর জিন। সে ওই সুরত ধরে ওই মরিচের ক্ষেত নষ্ট করছিল, অথবা ইচ্ছাকৃতভাবে মিলনকে ভয় দেখানোর জন্য এই মায়াজাল সৃষ্টি করেছিল। সেই মায়াজালে মিলন খুব একটা আটকে না পড়লেও সে সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল। প্রিয় লিসেনার্স, এমন কিন্তু অনেক বিষয়ই দেখা যায় যে কখনো কখনো আমরা ইউটিউবে দেখতে পাই কোনো একটি মাছ, কিন্তু সেই মাছের চেহারাটা অনেকটা মানুষের মতো। আবার কখনো কখনো আমরা দেখতে পাই কোনো একটা প্রাণী পাওয়া গিয়েছে, সেই প্রাণীর চেহারাটা অনেকটা মানুষের মতো, কিন্তু
সেটি ওটা ওরকম দেখার সাথে সাথেই সেটি অদৃশ্য হয়ে যায় বা গায়েব হয়ে যায়। সাধারণত আমাদের স্বাভাবিক সেন্সে আমরা যেটা চিন্তা করি যে এটি আসলে কোনো জিন